আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফাহমিদা সালাম। শুরুতেই ডাকসু নির্বাচন প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এখন অপেক্ষা ফলাফলের। জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা, তবে কিছু প্রার্থী ভোট কারচুপি, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। সহযোগিতা করেছেন এআর বাদল, সাকিবুর রহমান। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে চলছে ভোট গণনা। সিনেট ভবনের সামনে ফলাফলের অপেক্ষায় প্রার্থী, ভোটার, সমর্থক সহ সাধারণ শিক্ষার্থীরা। স্বচ্ছতার জন্য পুরো কার্যক্রম দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে লম্বা লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেন ভোটাররা। অবশ্যই যোগ্য প্রার্থীকে চাই, আর যারা আমার ইউনিভার্সিটিটাকে আরেকটু সুস্থ স্বাভাবিকভাবে চালাতে পারবে। এবারে আলহামদুলিল্লাহ নিজের ইউনিভার্সিটিতে একটা ভোট দিচ্ছি, খুব খুশি লাগছে, খুব এক্সাইটেড। পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছি। ভিপি, জিএস, এজিএস সহ ৪১টি পদে প্রার্থীরা ভোট দেন। জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। একে অপরের বিরুদ্ধে কিছু অভিযোগও তুলেন তারা। আমরা খবর পেয়েছি এখানে আগে থেকে ব্যালট পূরণ করে ব্যালট বক্সে পূরণ হচ্ছে, এবং এটা সবাই বলছে, সন্দেহটা জানাচ্ছে যে কোনো পাওয়ার প্র্যাকটিস করে এরকম দল তাদের পক্ষে এই ধরনের কাজ করা হতে পারে। যেখানে হলগুলোর মধ্যে সবাই স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছে, ওই অর্থে কোনো প্যানেল দাঁড়ায় নাই, তাহলে কিভাবে করে স্বতন্ত্র প্রার্থীদের একটা তালিকা এবং অপোজিটে সাদিক কায়েম ফরহাদের তালিকা দিয়ে লিস্ট প্রত্যেকটা অনাবাসিক শিক্ষার্থীর হাতে ধরানো হচ্ছে? এটা আমার প্রশ্ন। আমি হঠাৎ করে এসে এতগুলো পলিটিক্যাল সেটেলমেন্টের বাইরে নিজের একটা অবস্থান তৈরি করছি, ফলে তারা এটাকে থ্রেট ফিল করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব আয়োজনে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে। আমাকে অভিযোগ করছে যে ভাই, যে ব্যালট পত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই, সেই ঘটনায় অমর একুশে হলেও ঘটেছে। যেহেতু ঘটনা দুইটা প্রমাণ পেয়েছি, তার মানে এরকম ঘটনা আরো ঘটেছে, এটা নিঃসন্দেহে এটা আমরা অনুমান করতে পারছি। তবে প্রার্থীদের বড় একটি অংশ ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রার্থীরা ভোটের ফল মেনে নেয়ার কথা জানান। একটি দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে, ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন, সেটাই তাদের কাছে আকাঙ্ক্ষা। আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা আমরা ক্যাম্পেইন করার শুরুর পর থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কথাগুলো শুনছিল। আমরা আশা রাখছি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবেন ইনশাআল্লাহ। এখানে সকল ছাত্র সংগঠন, সকল ক্যান্ডিডেটরা দায়িত্বশীল আচরণ করবে, নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করবে। আমরা সর্বশেষ পর্যন্ত দেখতে চাই শিক্ষার্থীরা কিন্তু বিপুল আগ্রহের সাথে এই ভোট কেন্দ্রের লাইনগুলোতে জড়ো হচ্ছে। শুধু আমার বিশ্বাস যে আমাদের শতভাগ না হোক ৮০ থেকে ৮৫ ভাগ শিক্ষার্থী আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিন ৩৯,৮৭৪ ভোটারের ভোট দেয়া নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট সহ স্বেচ্ছাসেবীরা কাজ করে। এবার ভোটে মোট প্রার্থী ৪৭১ জন। ২ জন ভুয়া প্রার্থীকে আটক করে পুলিশ। বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে ক্যাম্পাস এলাকায়। ১৯ নির্বাচন বাদ দিলে দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন। এই নির্বাচন ঘিরে অভিযোগ, পাল্টা অভিযোগ থাকলেও অবশেষে শেষ হলো এই নির্বাচন। তবে শিক্ষার্থীরা বলছেন তাদের ভোটে যারা জয়ী হয়ে আসবেন তারা শিক্ষার্থীদের জন্যই কাজ করবেন। রাকিব হাসান, আরটিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, জামাত বা যে কোনো ধরনের রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঢাবি প্রশাসনকে জামাতি প্রশাসন বলে অভিযোগ করার পর এই মন্তব্য করেন তিনি। বিকেলে সিনেট ভবনে ডাকসু নির্বাচনের বিভিন্ন অভিযোগ তুলে ধরতে ভিসির সঙ্গে সাক্ষাৎ করতে যান ছাত্রদল নেতাকর্মীরা। তখন তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় ডক্টর নিয়াজ আহমেদ খান আরও বলেন, ভোটের কারচুপির কোনো সম্ভাবনা নেই। জামাতে ইসলামী বাংলাদেশ কিংবা
অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো পক্ষপাতিত্ব নেই। রাজনৈতিক দলের সাথে কোনো রকম সম্পৃক্ততা কোনো আমলে আমার ছিল না। আমরা ডাকসু আয়োজন করবার এই বিশাল চ্যালেঞ্জ নিয়েছি গণ অভ্যুত্থানের প্রতি সম্মান জানানোর একটি উপায় হিসেবে। সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী আজকে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই ভোট উৎসব পালন করেছে। দর্শক, ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহে ক্যাম্পাস এলাকায় আছেন সহকর্মীরা, সরাসরি যুক্ত হচ্ছেন তারা। আছেন অরণ্য এবং জাকারিয়া। শুরুতে যাচ্ছে অরণ্য, আপনার কাছে। অরণ্য, ভোট গণনা চলছে, শেষ হতে কত সময় লাগতে পারে, আর এখন পর্যন্ত কে এগিয়ে আছে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। সাদিয়া, আপনি জানেন যে 4টায় ভোটের টাইম শেষ হলে পরেও শিক্ষার্থীদের উপস্থিতির কারণে কিন্তু 4টার আরও কিছুক্ষণ পর পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং 4:30 নাগাদ ভোট গণনা শুরু হয়। এখনও সেই গণনাটি চলছে এবং এবার আপনি জানেন যে স্মরণকালে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা কিন্তু এবার ভোট দিয়েছেন বলে আমরা মোটামুটি নিশ্চিত হতে পেরেছি। বিশেষ করে প্রায় প্রতিটি হলের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল 85%-এর কাছাকাছি এবং অনাবাসিক যারা ছিলেন তাদেরও কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক এবার ভোটে উপস্থিত হয়েছিলেন এবং ভোট গণনা চলছে এবং শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন। এবং যদিও অভিযোগ পাল্টা অভিযোগের কিছু বিষয় সবসময় নির্বাচনকে কেন্দ্র করে থাকে এবং সেটি ডাকসু এর ব্যতিক্রম হয়নি। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির কিন্তু ঢাবি ভিসির সঙ্গে সরাসরি দেখা করেছেন এবং তাদের মধ্যে যথেষ্ট পরিমাণ 12টি অভিযোগ কিন্তু তারা ভিসি বরাবর দায়ের করেছেন, যেখানে তারা ভিসি সহ ঢাবি প্রশাসনকে জামায়াতি একটি প্রশাসন হিসেবে অভিহিত করেছেন এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটি আশঙ্কা কিন্তু তারা জানিয়েছেন। এবং পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেটগুলো রয়েছে, প্রবেশদ্বার যেগুলো রয়েছে, সেই প্রবেশদ্বারগুলোতে মানুষ জমায়েত হয়েছিল অনেক এবং সেই জমায়েত মানুষকে জামায়াত শিবিরের লোকজন অভিহিত করে রাখি বলেছেন যে এর মাধ্যমে ভোটে প্রভাব বিস্তার করার একটি প্রচেষ্টা রয়েছে, এই অভিযোগ কিন্তু তিনি করেছেন। তবে এর জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্পষ্টতই বলেছেন যে তিনি কোনো দলীয় সমর্থক নন এবং পরিবেশকে নির্বিঘ্ন রাখতে প্রশাসনের সঙ্গে এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ তারা রক্ষা করছেন এবং সেই যোগাযোগটা ফলাফল ঘোষণার শেষ অবধি পর্যন্ত থাকবে, এই বিষয়টা কিন্তু তিনি সেই ব্রিফিংয়ে আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং তার পাশাপাশি আমি আপনাদেরকে যদি বলে রাখি, আসলে ভোট গণনা চলছে, এখনও কোনো কিছু বলা যাচ্ছে না, কে এগিয়ে বা কে পিছিয়ে তেমন কোনো নির্দেশনা কিন্তু নেই। বিশেষ করে গণনার ওখানে কিন্তু কোনো মিডিয়াকে রাখা হয়নি, শুধুমাত্র পোলিং এজেন্ট যারা রয়েছেন তারাই ভোট গণনার স্থলে রয়েছেন। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং সর্বোচ্চ সংখ্যক ভোট পড়ায় ভোট গণনাও একটু সময় বেশি লাগবে বলেই কিন্তু আমরা অনুমান করছি। তো সাদিয়া, আপাতত এতটুকু ছিল আমার এখানে এবং আমাদের সহকর্মী জাকারিয়া রয়েছেন রাজু ভাস্কর্যের পাদদেশে। আমি সরাসরি জাকারিয়ার কাছে চলে যাব। জি অর্ণ গফুর, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এবং এখানে আপনারা জানেন যে দীর্ঘ 8 ঘন্টা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের যে নির্বাচন সেটি হয়ে গেছে এবং এখন ভোট গণনা চলছে। বিভিন্ন কেন্দ্র থেকে আমরা সেই খবরগুলো জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আর আমরা এখানে আসার আগে আইন শৃঙ্খলা বা এই ঢাকা বিশ্ববিদ্যালয় যাচ্ছিলাম এবং সেখানে যেটি দুপুর থেকে কিন্তু আসলে প্রবেশদ্বারগুলোতে অর্থাৎ 8টি যেই প্রবেশ মুখ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের, সেই প্রবেশ মুখগুলোতে কিন্তু উৎসুক জনতা ভিড় করেছে এবং অনেকে দাবি করছেন তারা হয়তো কোনো ডাকসু প্রার্থীর তাদের সমর্থিত গোষ্ঠী তারা এখানে এসে জড়ো হয়েছেন বিশৃঙ্খলা তৈরি করার জন্য, এরকম কিছু অভিযোগ পাচ্ছি। কিন্তু সব কিছু ছাপিয়ে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি এবং যেটি ঢাবি উপাচার্য বলেছেন বিকালের দিকে, যে খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে এবং
উনি যেমনটি বলছিলেন যে একটি গণ অভ্যুত্থান পরবর্তী যেই নির্বাচন এবং সেই নির্বাচনের যেই দায়বোধ, সেই দায়বোধ নিয়ে কিন্তু এই নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবাই কাজ করছে। এবং এখানে আমরা যেমনটি দেখতে পেরেছি যে ডিএমপির টিম রয়েছে, বিজিবি, বিএনসিসি, স্কাউট রোভার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা, এই সব নিরাপত্তা বাহিনী মিলে কিন্তু একটি শান্তিপূর্ণ পরিবেশ আসলে এখনো বিরাজ করছে। কিছু কিছু আমরা বিক্ষিপ্ত অভিযোগ শুনতে পেয়েছি, কিন্তু সেটি তেমন আমলে না নিতে বলা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এবং আমি যদি একটু আপনাকে বলি যে এখন পর্যন্ত প্রায় 85% ভোট কিন্তু কাস্ট হয়েছে এই ডাকসু নির্বাচনে। এবং এই নির্বাচনের যে কার্জন হলে যে কেন্দ্রটি ছিল সেখানে 80% বেশি হয়েছে ভোট পড়েছে। এবং শারীরিক শিক্ষা কেন্দ্রে 83%, টিএসসি কেন্দ্রে 69%, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব কেন্দ্রে 67, উদয়ন স্কুল কেন্দ্রে 84 থেকে 85, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে 65 এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি কেন্দ্রে 65.25% ভোট পড়েছে। এবং এই ভোট গণনা সব কিছু নিয়ে কিন্তু যেটি আমরা আসলে দেখছিলাম যে এখানে আসলে বাইরে যেই পরিস্থিতি বিরাজ করুক না কেন, ক্যাম্পাসের ভিতরে কিন্তু খুবই শান্তিপূর্ণ একটি পরিস্থিতি বিরাজ করছে। আসলে টিএসসি থেকে আমার কাছে এই পর্যন্ত এতটুকুই ছিল সর্বশেষ। আমি আমাদের আরেক সহকর্মী বিপুল দেব রয়ের কাছে যাব, তিনি এই মুহূর্তে আছেন টিএসসি ভোট কেন্দ্রে। তিনি সেখান থেকে আমাদেরকে সেখানকার সর্বশেষ জানাবেন। বিপুল। আসলে আগের সংবাদও যেমনটা জানাচ্ছিলাম যে টিএসসি কেন্দ্রে যে টানটান যে উত্তেজনা যে কথাটি, সেটি আসলে এখনই কিন্তু আরও একটু বেড়েছে। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে একটা অভিযোগ এনে কিন্তু এখানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আপনাকে যদি দেখানোর চেষ্টা করি আপনার মাধ্যমে দর্শকদেরকে, যে আসলে টিএসসির যে গেটটি রয়েছে, গেটটিতে কিন্তু ছাত্রদের ব্যাপক ভিড় রয়েছে। এবং এই ভিড়ের কারণটা হচ্ছে এখানে কিন্তু অর্থাৎ বিএনপির প্যানেল থেকে যিনি প্রার্থী হয়েছেন, ছাত্রদলের প্রার্থী ভিপি আবিদ রয়েছেন, সেই সাথে আরও বেশ কয়েকজন এখানে ভিপি প্রার্থী রয়েছেন। তাদের একটাই অভিযোগ যে আসলে এই কেন্দ্রটিতে ভোট গণনা যখন শুরু হয় এরপর থেকে কিন্তু কোনো সাংবাদিকতা শুরু করে কোনো কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। অর্থাৎ তারা বলছেন যে অন্যান্য কেন্দ্রগুলোতে যে সাংবাদিকদের যে প্রবেশ ছিল, এবং সেক্ষেত্রে কোনো ঝামেলা হলে যে ভিপি প্রার্থীরা কিন্তু তাদের সাথে ভোট গণনাটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটি যাচাই বাছাই করার জন্য তারা প্রবেশ করতে পেরেছিল। কিন্তু এবং অন্যান্য কেন্দ্রগুলোতেও কিন্তু ভিপি প্রার্থীরা বা অন্যান্য যে প্রার্থীরা তারা কিন্তু তাদের ভোটগুলো সুষ্ঠুভাবে গণনা হচ্ছে কিনা সেটি দেখতে পেয়েছিল। কিন্তু এই যে টিএসসি কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে কিন্তু এখনো পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেয়নি। এবং একটি অভিযোগ আনছেন বারবার, কিছুক্ষণ আগে কিন্তু ব্যাপক বিক্ষোভ করেছে। আমরা দেখেছি যে যারা ভিপি প্রার্থী রয়েছেন, অর্থাৎ শিবিরের প্যানেল প্রার্থী সাদিক কাইম ছাড়া অন্যরা যারা ভিপি প্রার্থী রয়েছেন সবাই কিন্তু এখানে এসেছেন। এবং তারা কিন্তু টিএসসির যে গেটটি রয়েছেন সেই গেটে কিন্তু তারা সবাই দাঁড়িয়ে আছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণ আগেও কিন্তু মুহুর্মুহুর তারা স্লোগান দিচ্ছিল শিবিরের বিরুদ্ধে। তারা বলছেন যে তারা ভোট চোর, অর্থাৎ শিবিরকে তারা একটা বলা যায় যে একটা অভিযোগ এনে তারা কিন্তু বলছেন যে তারা ভোট কারচুপি হচ্ছে এই কেন্দ্রটিতে, এমনটা অভিযোগ এনেছেন। এবং অন্যান্য যে প্রার্থীরাও আমরা দেখতে পেয়েছি তারাও কিন্তু এখানে এসে ইতিমধ্যে হাজির হয়েছেন। তারাও কিন্তু ছাত্রদলের যে প্রার্থী তার সাথে সামিল হয়েছেন। এবং তাদের প্রশ্ন একটাই যে তারা বলছেন যে এখানে আগে সাদিক কাইম প্রবেশ করেছিল, সাদিক কাইম প্রবেশ করার পরও কেন অন্যদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনটা অভিযোগ তিনি এনেছিলেন। এবং সেই সাথে বলছেন যে আসলে যে ছাত্রদের যে একটি আকাঙ্ক্ষা ছিল যে সুষ্ঠু একটা নির্বাচন এবং দিনভর যে বিষয়টি তারা বলছিলেন সেটি কিন্তু অনেকটা ব্যর্থ হতে পারে বলে তারা এমনটা আশঙ্কা করছেন। সেই সাথে এখানে যারা প্রার্থী ভিপি প্রার্থী আবিদ বলেছেন যে আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা বলছেন যে নানা ছত্রদের মধ্যে দিয়ে ভোট গণনা কিন্তু তারা চেষ্টা করছেন যে তারা এটাকে বিতর্কিত করার জন্য। তারা বলছেন যে এখানে ভোট কারচুপির একটা অভিযোগ এনে তারা বলছেন যে এই সুষ্ঠু নির্বাচনটা আসলে এক পর্যায়ে গিয়ে আসলে সুষ্ঠু থাকবে কিনা সেটা তারা আশঙ্কা প্রকাশ করছেন। এবং তারা বলছেন যে তাদের যে দাবি যে এলইডি স্ক্রিনে যে প্রকাশ্যে যেটা প্রকাশ করার কথা ছিল সেটি কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না এই কেন্দ্র থেকে। অর্থাৎ বলতে এই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটি নিয়ে ইতিমধ্যে এখনও তারা অবস্থান করছে কেন্দ্রের কেসি গেটের সামনেই। তারা বলছেন যে এটা যদি সুষ্ঠু তদন্ত না হয় বা ব্যবস্থা না হয় তাহলে তারা কঠোর থেকে কঠোর আন্দোলন যাবেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য টিএসসি এলাকা থেকে। অরণ্য, জাকারিয়া এবং বিপুল, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। ডাকসু নির্বাচনে সচেতন ছাত্র সমাজ যাদের প্রতিনিধি নির্বাচন করবে তাদের স্বাগত জানাবে বিএনপি, এমনটি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বলেন, ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী তার দল।
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে স্বনির্ভর দেশ গড়বে বিএনপি বলেও জানান গয়েশ্বর। এই নির্বাচনে যারা দায়িত্বে আছেন পরিচালনার, তারা নয়ছয় করার সুযোগ নেবে বলে আমার মনে হয় না। তারপরে এই সচেতন ছাত্র গোষ্ঠী তাদের প্রতিনিধি নির্বাচনে তারা যে ফলাফল দেয় সেটাকে আমরা স্বাগত করি। ডাকসু নির্বাচন সুন্দর পরিবেশে হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য একটি মডেল হিসেবে কাজ করবে। সচিবালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে একথা বলেন। উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের প্রশিক্ষণ মডিউল ঠিক করা হয়েছে, অন্য বাহিনীগুলোরও ট্রেনিং শুরু হয়েছে। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মাদকের উপর বেঁচে আছে, তাদের মূল আয় মাদক থেকে আসে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভাইস চ্যান্সেলর মহোদয়ের থেকে আমরা যেটা জানতে পারছি, ওনারা খুব ভালো প্রিপারেশন নিচ্ছে। আমরাও আশা করতেছি একটা খুব ভালো নির্বাচন হবে। যারা এখানে ভোট দিচ্ছে তারা কিন্তু একেবারে শিক্ষিত সমাজ, সবাই 100% শিক্ষিত সমাজ, তারা ভোট দিতেছে। আর জাতীয় নির্বাচন যেটা হবে এটা কিন্তু একেবারে মিক্সড, এটার সাথে ওইটা একেবারে মিলে ফেলানো যাবে না, বাট এটা তো একটা মডেল হিসাবে কাজ করবে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারের শেষ দিন আজ। শেষ সময় ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে আমেজ। প্রার্থী ও সমর্থকদের পদচারণায় মুখরিত হচ্ছে পুরো ক্যাম্পাস। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সকাল থেকে ডোপ টেস্ট শুরু হলেও উঠেছে অব্যবস্থাপনার অভিযোগ। আশুলিয়া প্রতিনিধি ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনকে ঘিরে একদিকে চলছে শেষ দিনের প্রচার, আরেকদিকে চলছে প্রার্থীদের ডোপ টেস্ট। সকাল 9:30 থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ডোপ টেস্টের নমুনা দিতে ভিড় করেন প্রার্থীরা। কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পেলে ডোপ টেস্ট নেওয়ার সিদ্ধান্ত হলেও পরে সব প্রার্থীর ডোপ টেস্টের দাবিতে অনশন করে শিক্ষার্থীরা। এ প্রেক্ষিতে গতকাল সর্বজনীন ডোপ টেস্ট বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনেকে দেখেছি বিপুল অর্থ এই নির্বাচনে ইনভেস্ট করতেছে, এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের শঙ্কা আছে। শিক্ষার্থীদের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তারা জাকসু চায়, আমরা চাই এই জাকসু যাতে বাঞ্ছাদের কোনো ধরনের নীল নকশা তৈরি করা না হয়। বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্তকে সাধুবাদ জানালে নির্বাচনের মাত্র 2 দিন আগে বিষয়টিকে নির্বাচন কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্ত বলে দাবি করেন প্রার্থীরা। অভিযোগ উঠেছে ডোপ টেস্টের স্বচ্ছতা ও নমুনা সংগ্রহে অব্যবস্থাপনা নিয়েও। রাজনৈতিক যে দলগুলো আছে তারাও খুবই নিউট্রাল অবস্থায় আর কি মাঠে কাজ করছে। আমরা ভালোই সাড়া পাচ্ছি, কতটুকু পারতেছি সবার সাথে যোগাযোগ করতে চেষ্টা করতেছি। সন্ত্রাস, চাঁদাবাজি ও হল দখল মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস তৈরিতে শিক্ষার্থী আচরণবিধি আধুনিকায়ন করতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, যারা প্রতিশ্রুতির বাস্তবায়ন সহ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। দীর্ঘ 33 বছর পর 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। সেই সাথে 33 বছর পর সিনেটে যুক্ত হবে শিক্ষার্থী প্রতিনিধি। সাকিব আল হাসান, RTV। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। সকাল 9টা থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে যাচাই বাছাই শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। বাছাইয়ের পর আগামীকাল প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। 11 সেপ্টেম্বর তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং 14 সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। রাকসুর 23টি পদের বিপরীতে 260 জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের 5টি পদে 62 জন এবং প্রতিটি হল সংসদ নির্বাচনের 15টি পদে 17টি হলে 603 জন সহ মোট 925 প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা। গতকাল গুলিতে ১৯ বিক্ষোভকারী নিহত এবং পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ার পর আজ প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবন সহ একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। এর আগে সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন কেপি শর্মার সরকার। বাতিল করা হয় নেপালের ত্রিভুবন বিমানবন্দরের সব ফ্লাইট। এদিকে জরুরি বার্তায় নেপালে অবস্থানরত বাংলাদেশিদের ঘর বা হোটেলে অবস্থানের অনুরোধ করেছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সোমবারের সহিংস বিক্ষোভের পর মঙ্গলবার ভোর থেকেই উত্তাল ছিল নেপাল। প্রথম দিনের বিক্ষোভ দমাতে বিক্ষোভকারীদের উপর গুলি করলে নিহত হয় ১৯ জন, আহত হয় কয়েকশ। হতাহতের এই ঘটনায় ফুঁসে ওঠে জনতা। রাজধানী কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয় তরুণরা। এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। আক্রমণের শিকার হয় প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবন। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। হামলা চালানো হয় উপপ্রধানমন্ত্রী ও সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনেও। রাজনৈতিক দলগুলোর কার্যালয়কেও লক্ষ্যবস্তু করা হয়। আর এতেই পদত্যাগ করতে বাধ্য হন কেপি শর্মা। মঙ্গলবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে তার সচিবালয়। চলমান সংকটের সংবিধানসম্মত সমাধান করতেই এ পদত্যাগ, জানান কেপি শর্মা। গুরুতর পরিস্থিতিতে নিরাপত্তার শঙ্কা থেকে বাতিল করা হয় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। এদিকে নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি বার্তা দিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে বাংলাদেশি সকল নাগরিককে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়। গেল সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ ২৬টি সামাজিক মাধ্যম অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে কেপি শর্মার নেতৃত্বাধীন সরকার। সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার রাজপথে নেমে বিক্ষোভ করেন নেপালের কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীদের বেশিরভাগই তরুণ বা জেনজি প্রজন্ম। ইমতিয়াজ আহমেদ, RTV। আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৭টি গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রস্তাব ছিল সেটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, ৫টি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ২২টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার চিন্তাভাবনা চলছে। তবে কোনো ব্যাংক এভাবে একীভূত হয়ে গেলেও আমানতকারীদের কোনো সমস্যা হবে না। জুলাই আগস্টের আন্দোলনে ১৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৯০০-র বেশি আহত রোগীকে চিকিৎসা দিয়েছেন জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালের চিকিৎসক সিরাজুল সালেহীন, যাদের মধ্যে ৩ জনের হাত এবং ১৭ জনের পা কেটে ফেলতে হয়েছে। মারা গেছেন ৮ জন। জুলাই হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী হিসেবে এমন তথ্য জানান তিনি। আর আবু সাইদের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা জানান কিভাবে তাকে চাপ দিয়ে মিথ্যা রিপোর্ট দেওয়ানো হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনার মামলায় ১৪ দিনের সাক্ষ্য গ্রহণ এবং ট্রাইব্যুনাল ২-এ আবু সাইদ হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এ সময় সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। ১৯ জুলাই থেকে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২০০০ সদস্যকে বিমার আওতায় নিয়ে এসেছে দেশের অন্যতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স PLC। মঙ্গলবার DRU এর সাথে বীমা চুক্তি স্বাক্ষর করে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সাংবাদিকদের কল্যাণে সরকারি উদ্যোগের পাশাপাশি ন্যাশনাল লাইফের মতো অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও সহযোগিতা প্রয়োজন। এ সময় সাংবাদিকদের কল্যাণে ন্যাশনাল লাইফ সবসময় থাকবে বলে জানান মোহাম্মদ কাজিম উদ্দিন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মতো অন্যান্য আরও যে প্রতিষ্ঠানগুলো আছে যাদের সামাজিক দায়বদ্ধতার থেকে শুরু করে যাদের এঙ্গেজমেন্টও গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে যে একটা ভালো মেকানিজম যার মাধ্যমে আসলে কোনো প্রতিষ্ঠান দাঁড়ায়।
ফিলিস্তিনের গাজা শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। গেল ৭২ ঘণ্টায় শহরের অন্তত ২ শতাধিক ভবন ও ৩৫০ আশ্রয় তাঁবু গুঁড়িয়ে দিয়েছে দেশটির সেনারা। এতে ধ্বংসস্তূপের নিচে গুরুতর আহত অবস্থায় আটকে পড়েছে অনেক ফিলিস্তিনি। এর মধ্যে জাতিসংঘের অনুরোধ উপেক্ষা করে শহরের বাসিন্দাদেরও এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই হুমকির নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটি জানায় শহরের সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংস করে তাদের উচ্ছেদ অভিযানে নেমেছে আইডিএফ। ইসরায়েলি সেনাদের হামলায় সেখানে প্রাণ হারিয়েছে আরও ২১ ফিলিস্তিনি। এ নিয়ে অঞ্চলটিতে মোট নিহতের সংখ্যা ৬৪,৬০০ ছাড়িয়েছে। আজ পর্দা উঠছে এশিয়া কাপে টি-20 শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। আসরে টাইগারদের মিশন শুরু ১১ সেপ্টেম্বর। টুর্নামেন্টটিতে লিটন মুস্তাফিজদের পাশাপাশি নজর থাকবে বাংলাদেশি ২ আম্পায়ার মাসুদুর রহমান ও গাজী সোহেলের দিকেও। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। অপেক্ষার প্রহর শেষে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। ১৭তম আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে সর্বোচ্চ ৮টি দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। এখন পর্যন্ত এশিয়া কাপে ওয়ানডে ও টি-20 ফরম্যাটে মোট ১৫ বার অংশ নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন ঘরের মাঠে ২০১২ সালে রানার্স আপ হওয়া। এবার সেটাকে ছাপিয়ে শিরোপায় নজর রাখছেন জাকের আলী অনিক। রোববার দেশ ছাড়ার আগে এমনটাই জানান এই ব্যাটার। টিমের অবস্থা সবসময় ভালো ছিল। ওভারঅল আমাদের প্রিপারেশন খুবই ভালো হয়েছে, ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ, তো আমরা সেখানে ভালো কিছু আশা করছি। টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে লম্বা সময় অনুশীলন ক্যাম্প করেছে টাইগাররা। খেলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজ। সকল প্রস্তুতি শেষ করে টাইগাররা এখন আবুধাবিতে। এখানেই ১১ তারিখ হংকংয়ের বিপক্ষে শুরু টাইগারদের এশিয়া শ্রেষ্ঠত্বর লড়াই। এরপর ১৩ তারিখ শ্রীলঙ্কা ও ১৬ তারিখ আফগানিস্তান ম্যাচ। এদিকে এশিয়া কাপের গ্রুপ পর্বের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, যেখানে আছেন বাংলাদেশের ২ আম্পায়ার মাসুদুর রহমান ও গাজী সোহেল। আসরের সবচেয়ে আলোচিত ভারত পাকিস্তান ম্যাচের দায়িত্ব পড়েছে মাসুদুরের কাঁধে। তার সাথে মাঠে থাকবেন শ্রীলঙ্কার পালিয়াগুরুগে। রাফি আমিন, RTV। এবার ফুটবল। অনূর্ধ্ব ২৩ AFC কাপ ফুটবলের বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ভিয়েতনামের ম্যাচের দ্বিতীয়ার্ধেই ৫টি গোল হয়। প্রথম গোল আসে ৭০ মিনিটে ফাহামিদুলের পা থেকে। এরপর ৭২ মিনিটে আলামিন, ৮০ মিনিটে মহসিন এবং ৮২ মিনিটে অধিনায়ক মোরসালিন একটি করে গোল করলে ৪-০ গোলের লিড নেয় বাংলাদেশ। আর অতিরিক্ত সময় সিঙ্গাপুরের পক্ষে একমাত্র গোলটি করেন নাদিম রহিম। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।